কি হয়েছে নারকেল বেগম ম্যাডাম, কি হয়েছে? জানা হওয়ার তাই হয়েছে, আমার সব শেষ হয়ে গেছে। মানে? আর বলো না, ওই কটকটির বাচ্চা আমার এমন ধোকা দেছে, আমার জীবন পুরো কান্দায় দিয়ে চলে গেছে। কি হয়েছে খুলে বলুন না তো। আমার সব টাকা পয়সা নিয়ে একদম রাতের অন্ধকারে পালাই গেছে। সব টাকা পয়সা মানে? ওই তোমাদের বাড়িতে যে মোচাকল, ওই মোচাকল নিয়ে আমি বিক্রি করেছিলাম 8 কোটি টাকায়। ওখান থেকে এমএলএ 3 কোটি টাকা দিয়েছি, আর আমার কাছে টাকা ছিল 4 কোটি, আর এদিক ওদিকে খরচা করেছি। তারপরে ওই কটকটি বলিছে যে এই টাকা পয়সা উপর মহলেতে সব চেক করতে আসলে সব টাকা নিয়ে যাবে, আর আপনার উপরও কেস হবে। তাই বলিছে যে আমার কাছে দাও, আমি ভালো জায়গায় সারিয়ে রাখি। বাবা বাবা, আপনি এত বড় বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিলেন? আমার চোখের সামনে গোয়াল ঘর বানাইছে, গরু রাখবে, গরু কেনাইছে আমার 3 ডে। 3 কোটি 60,000 টাকা দিয়ে গরু কিনেছি। গরুর ঘরের ওইখানে, গোয়ালের ওইখানে গর্ত খুঁজে ওইখানে 4 ডে ব্যাগ ভরে টাকা রাখবে। সেই কথাবার্তা হয়েছে। আমার বলতেছে এই শুভ সংবাদে আপনি একটু মিষ্টি মুখ করুন। যেই না মিষ্টি খাওয়াইছে আমি চিট হয়ে পড়ে গেছি, আর সেই সুযোগে টাকা নিয়ে একদম এখন আমার কিচ্ছু নেই। আর যাদের কাছ থেকে মোচাকলে বেঁচে টাকা নিছি, মোচাকলও নিয়ে গেছে। এখন আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না। এর জন্য অজানা মানুষের উপর এত ভরসা করতে নাই। এমন ভাবে আমার বিশ্বাস জোগাইছে, আমি আমার বরের উপরও বিশ্বাস খয়ে দিছি। আমি আমার এই অ্যাসিস্ট্যান্ট কদমের উপর অত বিশ্বাস করিনি যত বড় এই কটকটির উপর করেছি। আর আমার সব সর্বনাশ করে দিয়ে চলে গেছে। ওর আসল নাম কটকটি না, ওর নাম ভীমরুল। কি? ওর নাম ভীমরুল? হ্যাঁ ম্যাডাম, আমরা খোঁজে গেছিলাম। ও আগে এক গ্রামেতে অনেক টাকা পয়সা সব ধার করে পালাইছে। এক এক গ্রামে যায় 6 মাস 2 মাস 3 মাস করে থাকে, আর সেখান থেকে বড় বড় মানুষের কাছ থেকে টাকা পয়সা লুটমার করে পালায়। এত বড় চিটিংবাজ ও, এত বড় চিটিংবাজ মোবাইল পর্যন্ত রাখে না, আধার কার্ড পর্যন্ত রাখে না। মোটামুটি কেউ ওরে চিনতে না পারে। ওই ভীমরুলির বাচ্চা আমার এত বড় ক্ষতি করে দিয়ে চলে গেল, ওরে আমি ছাড়বো না। ধরতে পারলে তো ছাড়বেন না, ওরা খুঁজে পাবেন নাকি? ও এখন কোথায় চলে গেছে তার ঠিক আছে, ও যেখানেই যাক ওরে আমি ছাড়বো না। হতে পারে ও এখন বোম্বাই চলে গেছে, হতে পারে ও এখন হায়দ্রাবাদে চলে গেছে। ও যে কোনো জায়গা যেতে পারে, যেখানে পয়সার গন্ধ পাবে ও মাল সেখানেই যাবে। ওরে আমি ছাড়বো না। ও চেনে না নারকেল বেগম কি জিনিস। আমার পিছনে বাস দিয়ে গেল, ওরে আমি চিতে উঠেই ছাড়বো। আমাদেরকে বাস দিতে পারে নাই, ভাবিছিল আমাদেরও বাস দেবে। ওই কটকটি যাওয়ার আগে আমার বড়রাই বলিছে যে ফুটোদের বাড়ি যাচ্ছি। ওই আমাদের বাড়ি তো আসেনি, মালটা এতক্ষণে পকার পার হয়ে গেছে। বলছি ফুটো, তোমরা আমরা একটু সাহায্য করো। এরকম ম্যাডাম সাহায্য করতে পারি আমরা? ওই যে মোচাকল পাদুরে দিয়ে আবার একটু বানাই দাও, নয়তো যাদের কাছ থেকে মোচাকল আমি নিয়ে ঠিক করার কথা বলেছি তারা এসে আমার বাড়িতে খেদাই দেবে। দেখেন ম্যাডাম, ও জিনিসের দুবারা তৈরি করা যাবে না, কারণ কি ওর ভিতরে যে মাল মেটেরিয়াল ও আর কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলছো? তাহলে তো আমি এখন মাঠে মারা যাবো। এর জন্যই বলে ম্যাডাম, ভাবিয়ে করিও কাজ, করিও ভাবিও না। এখন আর আমার কাছে কোনো উপায় নেই, হয়ে গেছে যা ভুল হয়ে গেছে, তোমরা একটু সাহায্য করো। হ্যাঁ ম্যাডাম, ওইসব জিনিসপত্র আর পাওয়া যাচ্ছে না, এখন মোচাকল বানানো বড় দুষ্কর ব্যাপার। এরকম কথা বলো না পাদু, তুমি ভরসা, তুমি যা বলবো আমি তাই শুনবো। তুমি একটা বারের জন্য আমার মোচাকলটা বানাই দাও, তারপরে ওদের আমি হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আমি নমস্কার দিয়ে দিই। একবারের জন্যই বানিয়ে দাও। হবে না ম্যাডাম, হবে না, ও ফিলামেন্ট পাওয়া যাচ্ছে না। 1942 সালের যে টিভিগুলো ছিল, সেই টিভির ভিতরে যে লাইটগুলো আছে, ওই লাইটের দরকার। ওই লাইট যদি আপনি আমার খুঁজে এনে দিতে পারেন তাহলে আমি তৈরি করে দেবো। শুনিস কদম কি বলিছে? 1942 সালে যে টিভিগুলো ছিল, সেই টিভিগুলো আর ভিতরে যে ফিলামেন্ট আছে, ওই ফিলামেন্ট আমার লাগবে। তুমি যেখান থেকে পারো আমার খুঁজে এনে দাও। বলছি ম্যাডাম, 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, 1942 সালে মানে ইংরেজ আমলের টিভি। ও টিভি এখন কোথায় পাওয়া যাবে? আমি অত সাথে জানি না, ওই টিভির ফিলামেন্ট আমার দরকার। বলছি বাবা, তুমি ওই ফিলামেন্ট কোথায় পাইছিলে? আমি ওই 42 সালেরটা পাইনি, আমি তার পরেরটা পেয়েছিলাম 55 সালেরটা। তাই ওই 55 সালেরটা দিলি পারে ফিউজ হয়ে যাচ্ছে, কদিন কাজ করতেছে কাটিয়ে যাচ্ছে। এর জন্য এখন কাজ হবে না। ওই 42 সালের মালটা যদি লাগান যায় তাহলে ওটা লাইফ টাইম সারা জীবন ইউজ করবেন, তাও নষ্ট হবে না। এই সর্বনাশ, অত পুরনো টিভি তো এখন কোথাও পাওয়া যাবে না। চেষ্টা করলে ভগবান পাওয়া যায়, আর টিভি ফিলামেন্ট পাওয়া যাবে না। আপনি একটু জোগাড় করেন ম্যাডাম, আপনি জোগাড় করেন, আমি রেডি করে দিচ্ছি। আমি বলছি তো আপনাকে আমি প্রাণপণে সাহায্য করব। কদম, তুমি টিভি, ফেসবুক, ইউটিউব সব জায়গা, পত্রিকায়, কাগজে, খবরে সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করো যে 1942 সালের টিভির যে ফিলামেন্ট আমার আনিয়ে দিতে পারবে তার আমি 10 লক্ষ টাকা দেবো। সে তো বুঝতেই পারলাম ম্যাডাম, কিন্তু ওটা কি করছেন বোঝে 1942 সালের? তখন ওই পুরোনো টিভির ফিলামেন্টের পাশে লেখা ছিল 1942 সাল। ওইটা চেক করে আমাকে দেখালে আমি দেখেই বলে দেবো। বলছি কেউ যদি আমাদের সাথে চিটিংবাজি করে? যে চিটিংবাজি কটকটি করেছে তারপরে তো আর কেউ করতে পারবে না। ঠিক আছে ম্যাডাম, আমি সব জায়গায় ঘোষণা করে দিচ্ছি, যার কাছে এই ফিলামেন্ট থাকবে তার 5 লক্ষ টাকা দিয়ে নারকেল বেগম ম্যাডাম তাদের সন্তুষ্ট করিবে। এখন কথা বলার সময় নাই, তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ম্যাডাম। বলছি পাদু, তুমি একটু চেষ্টা করো ওই পুরোনোটাই ঠিক করা যায় নাকি। কোনো মতে নাড়াই চাড়াই ঠিক করে দিতে পারলি আমার জীবনটা বাঁচে। নাহলে শুনেছি নাকি বিদেশি লোক, ওরা নাকি অনেক টাকা পয়সা নিয়ে এই কাজে বাজে নামে আমারে ছাড়বে না, আমারে পুরো কান্দায় দেবে। চেষ্টা করবো ম্যাডাম, যদি ঠিক হয় তাহলে আপনাকে অবশ্যই জানাবো। আসছি।
হাগু ভালো আছে তো? তোর পায়ে নাকি গুলি লাগিয়েছিল শুনেছিলাম। ওই ম্যাডাম এখন ঠিক আছে, কোনো মতে দাঁড়ায় হাঁটাচলা করতে পারছি। যত্ন নিও, শরীরের প্রতি যত্ন নিও। আমার বোধহয় আর বেশি দিন এই পৃথিবীতে থাকা হবে না। ভাবিছিলাম এমএলএ হব, এমএলএ তো দূরের কথা, এখন ঘরেরও না বাইরেরও না। এখন আমার এই পাড়া প্রতিবেশী যে যেখানে আত্মীয় আছে সেখানে যে কপটি মারে থাকতে হবে, বাড়ি থাকার কোনো কায়দা নাই। দেখছি ম্যাডাম কিছু করা যায় নাকি। দেখো বাবা, তুমি এখন আমার সব। ওই কটকটি আমি যদি ধরতে পারি, আর ওর আমি ধরে তো ছাড়বো, ওর তখন আমি পিন্ডি চটকাইয়ে রোদ্দুরে শুকোতে দেবো, তারপরে গুঁড়ো করে হাঁস মুরগিরই খাওয়াবো। আমরা পালি আমরাও ছাড়বো না। আসি বাবা, আমি একটু বাঁচানোর চেষ্টা করো আমাদের। আচ্ছা, আমি চেষ্টা করবো প্রাণপণ। ঠিক আছে, আসি। চলো কদম চলো। ভাবিছিলাম আমি মেলে হবো, এখন যা পরিস্থিতি দেখতেছি মনে হয় বাঁচে থাকাই দুষ্কর। বলছি পাদু, তুই কি ওই নারকেল বেগমের একটু উপকার করবি? মাথা খারাপ কাকা, ওই জিনিস যদি বিদেশে চলে যায় না তাহলে আমাদের অনেক ক্ষতি হবে, বুঝতে পারবা না। এখনই যেটুকুনি ওরা স্যাম্পল দেখিছে তাইতে আমার টেনশন হচ্ছে। না পাদুদা, ওইসব ফাজলিমির দরকার নেই। 2 দিন পরে তুমি চলে যাবে ব্যাঙ্গালোরে, ওইসব হাবি যাবি কেসের ভিতর নাই। নারকেল বেগম টাকা নিয়েছে, আমাদের তো 1 টাকাও দেয় নাই। এখন বুঝুক খেলা, ফাও টাকার কত জ্বালা। কটকটি যাওয়ার আগে নারকেল বেগম আর ওই এমএলএর বাচ্চা দুটোরই পিন্ডি চটকায় দিয়ে গেছে। কিন্তু কাদের বাড়তে গেছে হিসাব করে দেখিস? আমি যদি মোচা কলটা যদি না দিতাম তাহলে তো টাকাও পাতো না, আর এই কেসও হতো না। বলতে গেলেই তো এই সব কিছুর জন্য দায়ী আমি। কি বলছিস ভাইপো? আসল কথাই মোচা কল বানানোই উচিত ছিল না, তাহলে এত বড় ঝামেলা হতো না। ও কথা বলিস না, দিয়ালেরও কান আছে, তারপরে তোর নিয়ে টানাটানি করবে না। জেঠু, বল বাবা। কি ব্যাপার সবাই এরকম নারকেলের সুটার মতন সুগই রয়েছে কেন? আর বলিস না ভাই, বড্ড ক্যাচাল হয়ে গেছে। আরে নেদন, বিশাল বড় ক্যাচাল হয়ে গেছে। ওই কটকটি সবকিছু চুনা লাগাই দিয়ে চলে গেছে। সে তো যাবে, ও তো দেখলেই বোঝা যায় ও যে কি মাল, সেটা আমি জানি। প্রথমবারই আমার সাথে ওর যখন ঝগড়া বাঁধে তখন আমি বুঝতে পারিছি ও শালা জুতির না। তখন তো আমাদের বলিসনি। আর সেই যে রসের কথা বলিছে, যে ইমোশনাল কথা বলিছে, তাতে তো পাদুদাও গলিয়ে গেছে, আমিও গলিয়ে গেছি। তা ভাবলাম মানুষ মাত্রই ভুল হয়, খালি খালি ওইসব নাড়াচাড়া করে কি লাভ, তার জন্য আর কিছু বলিনি। হ্যাঁ, নাদন ভাইয়ের সাথে তো আমিও ছিলাম। ও মালটার কথাবার্তা ভালো না। এখন বলছিস কথাবার্তা ভালো না? বলছি এসব কথা ছাড়ো, ও নারকেল বেগম বুঝিয়ে বেড়াবে, আমরা এসবের ভিতর নাই। তাহলে তুই কি বলছিস এখন নাদন, সেটা বল। বলছি এই বুড়োর সাথে কথা হয়ে গেছে, মোটামুটি আমাদের এই মেয়ে দেখতে জাতি হবে। মেয়ে দেখতে জাতি হবে মানে? হ্যাঁ পালুদা, মেয়ে দেখতে জাতি হবে। যেরকম দেখতে, যেরকম গুণ, সেরকম রূপ, সেরকম কথাবার্তা, অসাধারণ মাইন্ড ব্লোয়িং। তোরা সবাই মিলে কি আমার মারিয়ে ফেলাবি এত কম বয়সে বিয়ে দিয়ে? শোনো ভাইপো, কম বয়সে বিয়ে করাই ভালো। এদিক ওদিকে কোনো জায়গার ধোকা ছ্যাঁকা কিচ্ছু খাবা না, বুঝতে পারিস? তারপরে বাইরে থাকবা, রান্নাবাড়ি করে দেবে, গরম গরম খাবা, বা শরীরও খারাপ হবে না। নয়তো হোটেলের মাল খাতে খাতে গ্যাস্ট্রিক, আম্বল, আলসার এসব ধরে দেবে, বুঝতে পারিস? দেখো, যেমন আমার একটা অসুবিধা আছে, এই তোমার বাবার একটু অসুবিধা আছে, ওই ঢ্যাবনার একটু অসুবিধা আছে। কিসের অসুবিধা? ও বলা যাবে না, একটু অসুবিধা আছে, বাইরের খাবার খাতে খাতে একটু সমস্যা হয়েছে। তা আমার ভালো তো, আমি ওষুধ তৈরি করে দিচ্ছি। এখনো এরকম সিরিয়াস অবস্থা যায়নি যে ওষুধ বা ইঞ্জেকশন বা অপারেশন করতে হবে। বলছি কি পাইলস হয়েছে নাকি? তোরে কিন্তু কানের গোড়ায় চড়াইছি। হ্যাঁ, বড়দের মুখের সামনে কথা বলিস, ভুল হয়ে গেছে। ঠিকই বলিস লালদা, আমার যা মনে হচ্ছে ওনাদের কথা হিসাবে পাইলসই হয়েছে। নাদন, তো কবে যেতে হবে মেয়ে দেখতে? তোমরা বলো, কালকে যাবো না পরশুদিন যাবা বলো? আমার তো মনে হয় শুভ কাজে দেরি করতে নাই, কালকে সকাল সকাল বেরিয়ে গেলেই হয়। সবাই মিলে এখন আমার কেরেস কলে ফেলাবে। আদু, হে কি সর্বনাশ, তুমি এখানে? আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে আইছি। কেন, তোমাদের বাড়ি কি শোয়ার জন্য জায়গা নাই, নাকি চৈকির পায়া ভাঙিয়ে গেছে? না না, বাবা মা তাদের সাথে যে ব্যবহার করেছে আমি বুঝতে পারে, আমি বাবা মাকে ক্ষমা না করতে পারে তাদের সংসার ছেড়ে দিয়ে আমি চিরতরের জন্য তোমাদের বাড়ি চলে আইছি। এ কি কথাবার্তা, চিরতরের জন্য চলে আইছি মানে? আর তোমার বাবা মা যা ব্যবহার করেছে তাতে তো তোমার এখানে আসা উচিত না। বলছি কি কাকা শ্বশুর মহাশয়, আমার মা বাবা যা করেছে ওইসব ভুল ভ্রান্তির কথা ছেড়ে দিয়ে আমাকে আপনারা গ্রহণ করুন। উরি বাবা, তুমি কি ওই পার্লেজির বিস্কুট নাকি যে তোমার গ্রহণ করবো? বলছি কি তুমি কার পারমিশন এই বাড়ি আইছো? পারমিশন লাগবে না, আমি পাদুরি ভালোবাসি, পাদু আমার ভালোবাসে, সেই ভালোবাসার দায়িত্বে আমি চলে আইছি। ভালোবাসার দায়িত্বে চলে আইছি মানে কথাটা বুঝলাম না। মানে ভালোবাসার টানে আমি চলে আইছি। পাদু ছাড়া আমি থাকতে পারতেছি না, রাত্রি আমার ঘুম হচ্ছে না, খালি স্বপ্নের ঘরে আসছে পাদু কোথায় চলে যাচ্ছে। এইসব স্বপ্ন দেখে দেখে রাত ভরে আমি সহ্য করতে পারতেছি না। তাই সকালে ব্যাগপত্র গুছাই মা বাবার বলেছি আমি তোমাদের ভাত খাবো না, তাই চলে আইছি। এতদিন শুনেছি লোকে বলে ভাতারের ভাত খাবো না, আমি বাবার ভাত খাবো না, আমি আমার স্বামীর ভাত খাবো। এই তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কারে স্বামী ফামি বলতেছো কেন? আমার সঙ্গে যখন হাতে হাত ধরে পার্কে ঘুরিস তখন তো আমি তোমার স্বামী বলেছি, তখন তো তুমি কিচ্ছু বলনি। সর্বনাশ করিস রে, তো মনে আমার জ্যান্ত মারি ফেলাবে। বলছি কি মা, তোমার এইভাবে আসা ঠিক হয়নি। তুমি এক কাজ করো, বাড়ি যাও, বাড়ি গিয়ে মা বাবারে বোঝাও, তোমার মা বাবারে নিয়ে তারপরে আমাদের সাথে একটা কথাবার্তা বলে তারপর আসো। না না, আমি আর বাড়ি যাবো না, আমার মা বাবার কথা আমি শুনবো না, আমি এখানে আপনাদের সাথে থাকবো। আমার যত কাজ করাবেন করান, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পাদুরি ছাড়া আমি বাঁচবো না। পাদুদা কি তোমার কিডনি নেই কি যে পাদুদারে ছাড়া বাঁচবা না?
না না, আমার মনে হয় লিভার। ও তোমরা লিভার কিডনি যা বলো তা বলো, আমি পাদুরি ছাড়া বাঁচবো না, পাদুরি ছাড়া আমি বাঁচবো না, তুই বাঁচবো না। এটা শয়তানি বুদ্ধি খাটাতে এবার তো কাজ হবে না। সর্বনাশ করেছে ঢাবনা, এখন কি করা যায়? বলছি মা, তোমার বাবারে আর তোমার মারে পাঠাও, তাদের সাথে আমরা কথা বলছি। শোনো, আমি তোমার ভালোবাসি না, তুমি এখান থেকে চলে যাও। ও কথা বললি তো কাজ হবে না, আমি তোমাদের ঘরের সামনে ধর্ণা দিয়ে বসবো, তারপরে গ্রামের লোকজন ডেকে বলবো বিচার করো। আমার সাথে 2-4 মাস 6 মাস ভালোবাসার অভিনয় করে আজকে আমার ধোকা দিচ্ছে, আমি এর বিচার চাইবই চাইবো। আরে মা দেখো, তুমি শুধু শুধু এসে উল্টোপাল্টা কথা বলিও না, এতে পাদুর মনে তোমার জন্য যে জায়গা আছে সেই জায়গাটাও নষ্ট হয়ে যাবে। পাদুর মনে আমার জন্য কোনো জায়গা নেই, জায়গা থাকলে আমার ফোন করতো না, ফোন করে বলতো হ্যাঁ টুম্পা তোমার ছাড়া আমি বাঁচবো না। এইসব কথা তো কিচ্ছু না, উপরে একটা ফোন পর্যন্ত না। আর আমি ডেলি মেসেজ করি, মেসেজটা দেখে পট করে ডিলিট মেরে দেয়, হ্যাঁ কোনো রিপ্লাই কিচ্ছু না। আমি এখন পাদুর ছাড়া বাঁচবো না, আপনারা আমার ঘরে উঠালি উঠুন, এটা আমি ঘরের সামনে বসে ধর্ণা ধরছি, তারপরে গ্রামের লোক যা বিচার করবে তাই হবে। আরে তুমি এসব কি কথা বলছো? এতে তুমি কি ভাবছো? হ্যাঁ, আমাদের মান সম্মান নষ্ট হবে না? তার জন্যই তো আমাকে আপনারা গ্রহণ করুন। শোনো, একটা কথা তোমারে বলি, এখন আমার কথাটা শোনো মনোযোগ দিয়ে। বলো। এই 2 দিন আগে আমাদের বাড়ি একটা গণক আইছে, বুঝতে পারিস? পাদুদের হাত দেখে বলিছে চাকরি হবে। তারপরে বলিছে যে পাদুর একটা ভাড়া আছে আর এই বাড়ির সবার একটা ভাড়া আছে। দেখো, যেমন আমার জেঠুর পায়ে দেখো গুলি লাগিছে, সে খবর তুমি জানো কি জানো না আমি জানি না। গুলি লাগিছে মানে ওই দেখো, তুমি এই বাড়ির সদস্য হবা, কার পায়ে কি হয়েছে, কার মাজায় ব্যথা, কার সাইটিকার ব্যথা, কার গ্যাস্ট্রিক অম্বল, কার পাইলসের সমস্যা আছে, সবকিছু জানতে হবে। বৌমা হতে গেলে অত সোজা না, সবার সব সমস্যা জানতে হবে, তখন যাই বৌমা হতে হয়। 2 সপ্তাহ থাকলে আমি সবকিছু জেনে যাবো। কথাটা আগে শোনো, তারপরে উত্তর দিও। হ্যাঁ বলো। সাধু বাবা বলিছে পাদুদা চাকরি পাবে, কিন্তু চাকরিতে জয়েন করার আগে যে একটা পুজো করাতে হবে, আর পুজো করানোর জন্য বাড়ির থেকে সবার ওই মন্দিরে যাইয়ে স্নান করিয়ে তারপরে পুজো আচরা করাতে হবে। আর যদি এই কাজটা না করো তাহলে বাড়ির এক একজন পুরো একদম একটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। ও পাদুর জন্য যদি আমার পায়ে গুলি খাতে হয় আমি তাও খাবো। আরে বাবা কথাটা শোনো না, তার আগে তুমি কথা বলো। হ্যাঁ বলো। এই আমরা কালকে সকালবেলা সবাই মিলে এই একটু গঙ্গা স্নানে যাচ্ছি, হ্যাঁ স্নান টান করে পুজো টুজো করাই আসি, তারপরে তুমি আসো বুঝেছো, তারপরে কথাবার্তা বলে ওই আর কি বিয়ে থার দিন ঠিক করা যাবে। সত্যি বলছো? বিয়ের দিন ঠিক করা হবে? ও বাবা, হবে না? ওই সাধু বাবা আরো বলিছে পাদুর যার সাথে বিয়ে হবে, হ্যাঁ সে লাল রঙের ড্রেস পরে থাকবে, কপালে এরকম চাঁদের মতন টিপ থাকবে, মাথার চুলগুলো একদম সুপার থাকবে, হাতে এই যে হলুদ হলুদ চুড়ি থাকবে, আর কালো ব্যাগ নিয়ে বাড়ির সামনে আসবে, হুবহু তোমার মতন সবকিছুতেই মিলে গেছে। তার জন্য তুমি এখন টেনশন করো না, আর আজকের দিনও ভালো না, বুঝতে পারিস? তুমি এক কাজ করো, রবিবারে আসো, কাল তো শনিবার, কালকের দিনটাও খারাপ দিন, আজকের দিনটাও খারাপ দিন, এই দিনই কোনো গৃহ প্রবেশ করতে নাই, তাহলে সংসারের ক্ষতি হয়, বুঝতে পারিস? সত্যি বলছো তো? তোমার মাথায় হাত রেখে বলবো? না না, এমনিতে আমার মাথায় অনেক চুল ওঠে, হাত রাখলে যদি আরো বেশি চুল ওঠে। তার জন্য বলছি চলে যাও, তুমি রবিবারের দিন আসো, বুঝছো? নাহলে এক কাজ করবো, আমরা এখান থেকে গঙ্গা স্নান করে ডাইরেক্ট তোমাদের বাড়ি যাইয়ে এই কথাবার্তা বলে বিরিয়ানি ফিরিয়ানি খাইয়ে টাইয়ে তারপরে মোটামুটি বিয়ের দিন তারিখ ঠিক করে তারপর বাড়ি আসবানি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর লোক জানাজানি করো না, তারপরে আমাদেরও খারাপ বলবে, তোমারও খারাপ বলবে, বলবে কি মেয়েটা কি ডাইনি, হ্যাঁ তার শ্বশুর বাড়ি জোর করে উঠে গেছে, বুঝতে পারিস? এর জন্য আমাদেরও মান সম্মান বজায় থাকুক, তোমার মান সম্মান বজায় থাকুক, আর আমরা তো কোথাও যাচ্ছি না। আর যদি তোমরা আমাদের বাড়ি না আসো তাহলে আর আমরা বাড়ি বিক্রি করে চলে যাচ্ছি নাকি? হ্যাঁ, তুমি এই ক্যাটা কম্বল নিয়ে আরো ভ্যানে করে তোমার জামা কাপড় সবকিছু নিয়ে বাড়ি উঠে পড়বা, কোনো বারণ নাই, মাত্র 2 দিন। আর যদি তুমি জাতি চাও আমাদের সাথে কালকে সকালে, তো জাতি পারো। হ্যাঁ হ্যাঁ, আমি যা রাজি। শোনো, গেলে আবার একটা সমস্যা আছে, ওই গঙ্গা স্নান করে পুজো করতে হবে, তখন বলবে কি সব বাড়ির সদস্য হলে সব ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে, তখন তোমার আর পাদুদার কোনোদিন বিয়ে হবে না। কি বলছো? ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে? হ্যাঁ, সাধু বাবা তো তাই বলিছে, যারা নিজের আত্মীয় কুটুম্ব তারাই যাবে, দূর সম্পর্কের যারা কি হয় তারা কেউ যাবে না। তা আমরা সবাই যাবো নিজের আত্মীয়, ও আমার ভাই, ও আমার দাদা, ও আমার কাকা, ও আমার জেঠু, এইসব, বুঝতে পারিস? তা তুমি গেলে পারে তোমার আমি দিদি বলে ডাকবো, তারপরে লালও দিদি বলে ডাকতে, তখন কিন্তু আর এই তোমার পাদুদার সাথে বিয়ে হবে না। তাহলে ঠিক আছে, রবিবারের দিন তোমরাই আসো আমাদের বাড়ি, নাহলে আমি আসবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাদের বাড়ির দিকে যাই, মা বাবারে বলি বিয়েতে রাজি, দেখি বিয়ের প্যান্ডেল ট্যান্ডেল গোছাতে বলি। হ্যাঁ, সে সব গোছাবে, দিন তারিখ সব ঠিক হবে, আগে তো ব্যস্ত হইও না, বুঝেছ? আচ্ছা, আমি বাড়ির দিকে যাই তাহলে। ঠিক আছে, ভালো কথাই তো বলিস, এখন চলে যাই। বাবারে বাবা, নাদন তুই যে কি করে বাঁচালি আমারে, তোর পায়ে একটা প্রণাম করতে ইচ্ছা করতেছে। সত্যি নাদনের মাথায় যা বুদ্ধি, আর কি বলবো। দেখতে হবে না কার ভাইপো। বলছি জেঠু, হাতে কিন্তু সময় কম, বুঝতে পারিস? সকাল সকাল বেরোয় যেতে হবে, 5:50 ট্রেন ধরতে হবে, হ্যাঁ রাত থাকতে বেরোতে হবে। বলছি আমি যদি এখন ডাইরেক্ট ব্যাঙ্গালোরে চলে যাই তাহলে কেমন হয়? মাথা খারাপ, ও মেয়ে এই বাড়ি অব্দি উঠে আসতে পারতেছে, আর ওর মা বাবার 7 জনই ব্যাঙ্গালোর যায় উঠে যেতে পারবে না, হ্যাঁ তখন তো তোমার সাথে আমরা থাকবো না, তখন তোমার ঘাড়ির উপরে উঠে বসবে, তখন বিয়ে করতে হবে, কিচ্ছু করার নাই, বুঝতে পারিস? ওর থেকে আমরা যে মেয়েটা দেখেছি একবার চোখের দেখা দেখে নাও, এমন তো না যে দেখবি বিয়ে করতে হবে। হ্যাঁ পাদু ঠিকই বলিছে, একবার দেখতে তো ক্ষতি নাই, দেখে নে, পছন্দ হলে বিয়ে করবি, নাহলে করবি না। তারপরে আমাদের তো একটা পছন্দের ব্যাপার আছে, হ্যাঁ তাই কিনা? আমার বাপটা আবার মাঝখানে প্যাঁচ মারে কেন?
শোন, আমি বলে দিচ্ছি কিন্তু আমার যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি বিয়ে করবো না। একদম তোমার পছন্দ না হলে বিয়ে করবো না। তুমি খালি একবার একটু দেখো আমার আর লালদার পছন্দ কি অতই খারাপ, একবার একটু দেখো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কালকে সকাল 5:50 ট্রেন। আমি আজকে একটু লাইফ বয় সাবান দিয়ে স্নান করে নি। শোন ঢামনা, তুই যদি লুঙ্গি পরে যাস তাহলে কিন্তু মান সম্মান থাকবে না বলে দিচ্ছি। মাথা খারাপ, পাদুর শ্বশুর বাড়ি যাবো লুঙ্গি পরে যাই নাকি? তাহলে আমার ওই পুরোনো শার্ট কোট প্যান্ট একটু ইস্ত্রি করতে হবে। বলছি ভাই ঢামনা, আমাদের একটু ঘষে দিস। তোমরা সবাই মিলে যে কি লাগাইছো, আমার মনে হয় কি বরবাদি করেই ছাড়বা। এরকম মেয়ে ভাইপো খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, লাল আর এই নাদন যখন খুঁজিছে, নির্ঘাত ওই মেয়ের ভিতরে কোনো না কোনো গুণ আছে। কালকে সকাল হলেই জানতে পারবা। বলছি এই মেয়ের কোনো প্রেম প্রীত ভালোবাসা নাই তো? মাথা খারাপ, ওইসব আগে আমরা জানিছি। ওইসব না জানি কি আমরা তোমাদের এইখানে সেইখানে নিচ্ছি নাকি? এই একদম ধোয়া তুলসী পাতা, ভালোবাসা প্রেম ফেম কিচ্ছু নেই। এরকম মেয়ে আজকাল পাওয়া মুশকিল। এত একটু ভালো মেয়ে দেখতে হলি বাবা, পিছনে 2-4টে বয়ফ্রেন্ড সবসময় ঘোরাঘুরি করে। না না কাকা, কোনো সমস্যা নেই, 100% ক্লিয়ার। ঠিক আছে চল তালি। কি দাদু, হঠাৎ করে আমায় ডেকে পাঠালি যে? শুনলে খুশির খবর আছে। কি খুশির খবর? তুই একটু বুদ্ধি লাগিয়ে বল কি খুশির খবর হতে পারে। কি তুমি বৃদ্ধ ভাতা পাচ্ছ তাই? আরে না রে না, তার থেকে খুশির খবর। বুড়ো বয়সে বিয়ে করবা তাই? আরে না না, প্রায় কাছাকাছি গেছিল। অত ঢঙের কথা না বলে বলো কি হয়েছে? এই যে পরশুদিনকে যে ছেলেগুলো আইছিল না, ফোন করিছে কালকে সকালবেলা তোরে দেখতে আসতিছে। তাড়াতাড়ি ঘর ঘর গোছাই রাখিয়ে রেডি হয়ে থাকিস। কি বললে? আমার দেখতে আসতেছে? ও মা, তোর দেখতে আসবে না? তোর সেদিনই তো বলে গেল। আমি এখন বিয়ে থা করবো না। ছেলে চাকরি করে, বয়সও কম, আবার ব্যাঙ্গালোরে চাকরি করে, বুঝতে পারিস? সফটওয়্যার ইঞ্জিনিয়ার না কি যেন একটা বললো, মানে কি যেন একটা সায়েন্টিস্ট নাকি। ও নাকি 6 মাস পরের থেকে 3 লাখ টাকা বেতন হবে। টাকা পয়সা আমার দরকার নেই, আমিও শহরে যেয়ে থাকতে পারবো না। গ্রামের মানুষ গ্রামে থাকবো। হ্যাঁ, তোমার তো ওই কাজই। কোথায় কোন কলা ভাঙা টিন ভাঙা সেসব ছেলে পেলে দেখে বিয়ে করবা, সারা জীবন ওই বালতি মাছতি হবে, বুঝতে পারিস? যা মারতে হয় হোক, আমি শহরে যাবো না বাবা। শহরে আমি যাই থাকতে পারবো না। ওরে পাগলি, এরকম একটা সম্বন্ধ মানুষ সচরাচর খুঁজে পায় না। সাইন্টিস্ট ছেলে, বুঝতে পারিস? আর তুই এসব কথা বলছিস? আমি এত সব জানি না, আমি শহরে যেতে পারবো না। আগে তুই ছেলে দেখ, তারপরে। দেখো দাদু, ভালো হচ্ছে না বলে দিচ্ছি। তুই আমারে বলছিস ভালো হচ্ছে না, তোর আমি বলবো ভালো হচ্ছে না? তোর মা বাবা চলে যাওয়ার পরে সব দায়িত্ব তো আমার ঘাড়ে পড়িছে। বুড়ো হয়ে গেছে, কদিনই বা বাঁচবো বল? মাঝে মাঝে বুকি যন্ত্রণা করে, মনে হয় হার্ট অ্যাটাক আসবে আসবে ভাব। মরার আগে ভাবি তোর বিয়েটা দিয়ে যেতে পারলি, জীবনে আমার সব সুখ শান্তি এক জায়গায়, আর তোর বিয়েটা এক জায়গায়। দেখো এসব ইমোশনাল কথা বলবা না। শোন, কালকে যদি মনে করো আমার হার্ট অ্যাটাকে মারা যাই, তখন আমি তো মরে যাইও, শান্তি পাবো না। তোর মা বাবার সাথে দেখা হলি তখন কি বলবো? ওরাও তো আমার গালি হবে যে তোমরাই এতদিন এই পিটি ছিলে, আমার মেয়েটারে বিয়ে দিয়ে আসতে পারো নাই। এইসব খিস্তি খামারি এ জন্মে তো শুনলাম, আর মরে যাইও চিটে যাইও যদি শুনতে হয় তা সহ্য করা যাবে? তুমি জানো তুমি মরার পরে আমার মা বাবার সাথে তোমার দেখা হবে? ওরে বাবা, হবে না? সেদিনকে আমাদের পাশের বাড়ির ওই সে অসীম মরিয়ে গেছে। ওরে বাবা, সে আগের বউর সাথে দেখা হয়েছে, সে নাকি বিরাট কেলান কেলাইছে। তুমি কি করে জানলে? ও বাবা, আমার একদম ক্লাস ফ্রেন্ড ছিল না, রাত্রি স্বপ্নের ঘরে আমার বলিয়ে গেছে, ভাই এই কেস, এখন আমি কি করব? তো জাতিবাদ ওখানে যাই একটু সালিসি করে দিয়ে আসতে বলেছিল তো, তা আমি ভাবিছি এখনো নাতির বিয়ে হয় নাই, আমি এখন যেতে পারবো না। শোনো দাদু, তোমার কথাবার্তা শুনলি না আমার গা জ্বলিয়ে ওঠে। তোর কথা শুনলে আমার গা জ্বলিয়ে ওঠে, বুঝতে পারিস? তোর যা বলেছি তাই, সকাল সকাল রেডি হয়ে থাকবি। আর এখন বাড়িতে কোথাও যাবি না, ঘর দর সব গুছা, সব আলুনি ফালুনি রয়েছে। কানেই বলতিছে, কোনো কথা কানে দেয় না। কোথা থেকে কারা আইছে, কোন ছেলে নিয়ে আসতেছে দেখতে, আর ভালো লাগে না। দেখ রে, ভালো হচ্ছে না কিন্তু বলিয়ে দিচ্ছি। কোথায় যাচ্ছে এখন কে জানে। উড়ো বাতাসে খবর পাইছি আমার নাতনি নাকি এই গ্রামে কোন শালার সাথে নাকি একটু প্রেম ভালোবাসার কীর্তি চলতিছে। ওই প্রেম ভালোবাসা হতি আমি দেব না। শালা বাপ নাই মা নাই, বুড়োটা কবে মরিয়ে যাবে সে চিন্তা নাই। কোথাকার কার সাথে প্রেম করতেছে তাও শুনিস একটা ফটকে। তার জন্য মানে এইসব কথাবার্তা বলতেছে, যে করেই হোক নাতনির বিয়ে ওই জায়গায় দিতেই হবে। এই জায়গা থাকলে পারে সারা জীবন ওই বিল্ডি বানতেই হবে, নয়তো মাঠে ঘাটে কাজ করতেই হবে। আর ওই চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে পারলি আমার জীবনটাও সেট হয়ে যাবে। শালা ব্যাঙ্গালোরে যাইয়ে খাবো আর ঠ্যাং উপর মধ্যে ঘুরে বেড়াবো, কিন্তু এর এখান রাখা যাবে না। শালা কোনো না কোনো একটা গড়বড় করবেই, মান সম্মান সব ধুয়ে দেবে রে। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে। যদি ছেলে দেখে পছন্দ হয়ে যায় না, রাত্রির ভিতরে বিয়ে ঘুরে দেবো 7 পাকে, তখন দেখবে কিরকম ঠেলা, চান্স দেওয়া যাবে না। টাইম দিলেই পারে পলাতক হয়ে যাবে, বুঝতে পারিস? আমি শালা ঘটক কম না, অনেক জায়গার বিয়ে আমি দেখেছি, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়, যে বিয়ে হবে হবে তার 2 দিন আগে মেয়ে টুপুস করে গায়েব হয়ে যায়। সে চান্স তোরে দেবো না আমি, বুঝতে পারিস? কালকে দেখে পছন্দ হয়ে গেলি সন্ধ্যের ভিতরে বিয়ে করাই দেবো শালা। নয়তো তুই ওই কোন ছেলের সাথে প্রেম করতেছিস তার সাথে পালাই যাবি, আমি জানি না। আমারও চিনিস নে, বুঝেছিস? আমিও কম শিয়ানা না। ঘটকের কাজ করতে করতে চুল দাড়ি সব পাকিয়ে গেছে। ফাজলে মিতি, যা যেখান দেখা করতেছিস যা। এক কাজ করি তো, পিছন পিছন যাই তো দেখি কোথায় যাই। নির্ঘাত ওই শালা ঢ্যাবনার সাথে দেখা করতে যাবে। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি কি ম্যাডাম, এবার গ্রাম পঞ্চায়েতের ভোটে আমি দাঁড়াবো, তাই একটু টাকা পয়সার দরকার ছিল। শুনেছি নাকি সুদি টাকা দেন আপনি? কত লাগবে? 10 খোকা। শোনো, আমার কাছে টাকা নেওয়ার 3টে শর্ত আছে। বলেন। প্রথমত কথার খেলাপ করা যাবে না।
সুদ টাইম মতন দিতে হবে। আর আমার যখন টাকা এমার্জেন্সি দরকার তখন চাইতে যেন ফেরত পাই। আচ্ছা ম্যাডাম। সুদের টাকাটা মনে রাখবা, সময় সময় দিতে হবে, নাহলে কিন্তু ভাবো খেলা আছে। এই বিন্দু মাসির কাছ থেকে টাকা নিয়ে পার পেয়ে যাবা তা ভেবো না। আর কোনো সময় যদি ভাবো আমার কাছ থেকে টাকা নিয়ে উড়নচু হয়ে যাবা, মনের ভুলেও ভাববা না, বুঝতে পারিস? তোমার ধুতি থাকবে কিন্তু তুমি থাকবা না। না না, ও নিয়ে আপনার ভাবতেই হবে না। আমি তো মনে করেন ভোটে জিতেই যাব, কোনো মতে মোটামুটি টাকাগুলোর দরকার। হ্যাঁ, আমি ওই জিতার পরেই লোকের ঘর বেচা এ বেচা টাকা পয়সা মেরে টেরে আপনার টাকা ফেরত দিয়ে দেবো। 12% কিন্তু সুদের হার বলে দিচ্ছি। বলছি ম্যাডাম একটু বেশি হয়ে যাচ্ছে না? কম নিলে হয় না? কম করে নেবা তো যাও ব্যাংকেতে নাও। আমার কাছে টাকা নিচ্ছ কিসের জন্য? তোমার সিকিউরিটি নাই কিচ্ছু, তোমার গোষ্ঠীর তোমার সিভিল স্কোর নাই কিচ্ছু, তোমার টাকা দিচ্ছি তাই দেখতেই হবে। বলছি ম্যাডাম, আমি 10 করে নিলেই হতো না? টাকা লাগলে নাও, নালি কেটে পড়ো। আচ্ছা ম্যাডাম, তো বলছি টাকার জন্য কবে আসবো? কবে লাগবে? আমার তো আজকে এলেই ভালো হয়। আজকে হবে না, কালকে আসবা, বুঝিছো? ঠিক আছে। বলছি ম্যাডাম, কালকে কখন সকালে আসবো? না না, কালকে শনিবার, ওই 12টার পরে আসবা। শনির দশা কাটবে তারপর দেবো টাকা। ওই শনির দশার ভিতরে আমি কারোর টাকা দিই না, তাই 15% দিক আর 20% দিক। আচ্ছা ম্যাডাম, কালকে 12টার পরে আসবো তাহলে। আর শোনো, ওই একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসবা, ওখানে আমি সবকিছু লিখে দেবো, তার নিচে সই করে দেবা, ঠিক আছে? আচ্ছা। একটা কথা মনে রাখো, আমার টাকা পচানোর চেষ্টা করো না, বুঝতে পারিস? তাহলে কিন্তু ভালো হবে না। না না ম্যাডাম, আপনার টাকা পচাবো কেন? সময় মতন দিয়ে দেবো। না হলে তো জানো বিন্দু মাসি কোথা থেকে কোথায় অবধি যেতে পারে। সে তো জানি, সবকিছু জানার পরেই তো আপনার কাছে আসছি। তাহলে আর নতুন করে কিছু বলার নেই, কালকে চলে আসো। ঠিক আছে। কি আর করবো, 12% সুদের হাত দিতে হবে, আর কি করা যাবে। কিন্তু এই অসময় বিন্দু মাসি ছাড়া গতি নাই। সবাই 2 টাকা 5 টাকা হারে সুদি টাকা নেয়, আর আমি 12% হারে টাকা দিই, তবু আমার কাছে লোকে টাকা নেয় কেন জানো? কারণ কি, সব জায়গা থেকে ধাক্কা খাওয়ার পরে এই বিন্দু মাসির কাছে আসে, আর আমার কাছে টাকা নিয়ে কেউ পচাবে? হ্যাঁ, তার কিডনি খুলে নেবো। জানে না এই বিন্দু মাসি কত ডেঞ্জার। নাতিটা ফোনও করলো না, ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা, পৌঁছাইছে কিনা কে জানে। ও সময় তো লাগবে, ব্যাঙ্গালোরে যাতে 1-2 দিন তো সময় লাগে। আমি ব্যস্ত হয়ে পড়েছি। যাই দেখি, কালকে একটা দেশি মুরগি কিনেছি, সেটা দেখি রান্না করে খাতে হবে। শরীর তো জোর বানায় রাখতে হবে, সুদির ব্যবসা করলে তো খালি হবে না, খরচা আছে। ও আমার পায়েল সোনা পাখি, ময়না পাখি, ওরকম ভাবে কান্না করছো কেন? ভালো তো বাসনি, তার কি বুঝবা? ওরকম কথা বললো না, তুমি হচ্ছে আমার টুনির মা। ওইসব কথা বলার এখন আর সময় নেই। কালকে সকালবেলা আমার ছেলের পক্ষ থেকে দেখতে আসছে। কি বলছো? কালকে তোমার কথাটা বললাম, তুমি গ্রাহ্য করলে না, হ্যাঁ? আর এখন দেখো ওই বাড়ি থেকে দেখতে আসছে। ওরা আসার পরে যদি আমার পছন্দ করে নাই, তারপরে কি হবে? বলছি কি, তুমি টেনশন করো না, হ্যাঁ, একটা না একটা রাস্তা বেরোয় যাবে। তুমি ওই রাস্তা খোঁজো, ততক্ষণ এদিকে আমার পালকিতে নিয়ে চলে যাক। তুমি চাপ নিও না, ও দেখতে আসতেছে, আসুক। দেখতে আসলেই তো বিয়ে হয় না, বিয়ে ঠিক হবে, হ্যাঁ, দিন তারিখ কথাবার্তা হবে, তার আগে আমি তোমার উড়নঝু করে নিয়ে চলে যাবো। দেখো, তুমি যদি আমারে নিয়ে না যাও, আমি বলে দিচ্ছি এই পৃথিবীর বুকে কিন্তু আমি আর থাকবো না। দেখো, আমিও তো চাই যে তোমার একটা ভালো একটা সংসার দেবো। আমার বন্ধুর সাথে কথা হয়েছে, ওরা আমারে বলিছে দুবাই নিয়ে যাবে। দুবাই নাকি 2-4 বছর কাজ করলে পারে পয়সার পয়সা। তুমি দুবাই চলে গেলে আর আমি এখানে একা একা কি করে থাকবো? তুমি আমার মা বাবার কাছে থাকবা, 2 বছরে 1 ট্রিপ মারবো, বাস 2 ট্রিপ মারলি এত পয়সা হয়ে যাবে। এখানে বসে একটা বিজনেস করবো, তারপর তুমি আর আমি সারা জীবন সুখী সংসার করবো। 4 বছর আমি তোমার ছাড়া থাকবো কি করে? 4 বছর না, 2 বছরে একবার আসবো, বুঝেছো? 2 ট্রিপ মারলি পরে যে টাকা হয়ে যাবে, সে টাকাই আমাদের সারা জীবন চলে যাবে। আমি 4 বছর থাকতে পারবো না। তাহলে ঠিক আছে, 2 ট্রিপের দরকার নেই, আমি একবারে যাই দুবাই 2 বছর থাকি আসবো, বুঝেছো? যে টাকা পয়সা হয় সেই টাকা দিয়ে এখানে এসে ছোটখাটো ব্যবসা করে তুমি আর আমি সুখে শান্তিতে জীবন কাটাবো। 2 বছর আমার তোমার মা বাবার কাছে থাকতে হবে। হ্যাঁ, পারবা না? পায়েল, তুমি পারবা না? তোমার জন্য আমি সবকিছু করতে রাজি। কালকে তোমার দেখতে আসছে তো, তুমি টেনশন নিও না। এমন ভাবে তুমি সবার সামনে যাবা, কেউ বুঝতেই পারবে না যে তোমার আর আমার অ্যাফেয়ার চালু আছে, বুঝতে পারিস? আর বিয়ে তো দিনের দিন হবে না, কমসে কম 2 মাস টাইম দেবে। 2 মাস না হোক 1 মাস, 1 মাস না হোক 1 সপ্তাহ তো টাইম দেবে। তার ভিতরে আমি তোমার উঠে নিয়ে মন্দিরে যে বিয়ে করবো, বুঝেছো? আর এখন হাতে টাকা পয়সা কিচ্ছু নাই, আমি ওই দুবাই যাওয়ার ব্যবস্থা করছি। আমার কাছে 1000-5 টাকা আছে, চলো আজকে বিয়ে করে ফেলি। আর মাথা খারাপ, অত ব্যস্ত হয়ে যাচ্ছ কিসের জন্য? দেখো, যদি ওই ছেলে বাড়িতে আসে, তোমার দেখে যদি পছন্দ না হয় বা কোনো কারণে বিয়ে যদি না হয়, তা তো ভালোই হলো। তুমি তোমার বাড়ি বসে 6 মাস 1 বছর কাটাই দিলে, আর ওই 6 মাস 1 বছর এমনিতেই অপেক্ষা করতে করতে চলে যাবে। আর আমি যদি দুবাই যাই না, তোমার দাদুও মোটামুটি আমাদের সম্পর্কটা মেনে নেবে। কি বলছো, দাদু মেনে নেবে আমার আর তোমার সম্পর্ক? আরে আমি এখন খাই দাই বেলালার মতন ঘুরে বেড়াই, এখন না মেনে নিও। আমি যদি দুবাই যাই, মোটা টাকা পাঠাই, তোমার দাদু হচ্ছে পয়সার কুড়ি, পয়সা দেখলি পারে হা করে পড়ে, বুঝতে পারিস? ঠিক বলছো তো তুমি? আরে বাবা, হ্যাঁ ঠিকই বলছি। যা ভাবিছি তাই হয়েছে। এখানে প্রেমপ্রীত করা হচ্ছে, এখন কিচ্ছু বলবো না। বলতে পারে কেন আজকে রাত্রি পগার পার হয়ে যেতে পারে দুটো, তার জন্য শালা কালকে পছন্দ হলি 1 দিনের ভিতরে একদম মঙ্গলসূত্র ঘুরিয়ে দেবো। দাঁড়া, এইসব হাবিজাবি ছেলে পেলে সবসময় টার্গেটে থাকে, ভালো একটা মেয়ে পটাই বিয়ে করবো। আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেবো না। বলছি, আমার আর তোমার ব্যাপারটা দাদু জানে না, জানলে পারে সমস্যা হবে। ও এখন জানলেও কোনো সমস্যা নেই, আমাদের তো বিয়ে করতেই হবে, জানলে বরঞ্চ ভালো। বলছি কি, আজকে বিয়ে করে নিলেই ভালো হতো। আরে না না, এখন অত হুজুকিমেতে কাজ করার দরকার নেই। ও ছেলে বলে ব্যাঙ্গালোরে থাকে, চাকরি করে বলে সায়েন্টিস্ট। ও ঘোড়া যত সায়েন্টিস্ট হোক, আমার সামনে ফেল। বলছি কি কিরণ, তুমি আমায় আবার মাঝপথে ধোকা দেবে না তো? যতদিন এই শরীরে রক্ত আছে ততদিন তোমায় ধোকা দেবো না। বলছি কি, অনেকক্ষণ হয়ে গেছে, তুমি এখন বাড়ির দিকে যাও, নয়তো তোমার দাদু সন্দেহ করে এদিকে আসতে পারে। আচ্ছা।
আর যা বললাম কালকে দেখতে আসতেছে আসুক, তুমি এমন ভাবে যাবা মোটামুটি তুমি কিছু জানোই না। আর তোমার আর আমার এই ব্যাপারটা কারোর সাথে আলোচনা করো না কিন্তু। ঠিক আছে, চোখের জল মোচো, তোমার কান্না দেখলি আমার কান্না পায়। কালকে কি হয় তোমায় বিকেলে জানাচ্ছি। আচ্ছা কিরণ, আসছি। সাবধানে থেকো। মহা জ্বালা, শালা 1 টাকা কামাই নাই, এখন বিয়ে করলি যে কি জ্বালা আসে আমি জানি। বন্ধুর সাথে কথা হয়ে গেছে, দুবাই যাবো ভাবিছি, কিন্তু এখন বিয়ে করে রাখি গেলেও জ্বালা। আজকাল মোটামুটি বাড়ি থেকে বউ রাখা যাচ্ছে না, আর যদি দুবাই চলে যাই তারপর কেন না অন্য কারোর সাথে চলে যায় বলা যায়। যতই হোক পায়েল মেয়েটা ভালো আছে, এরকম একটা মেয়ে আমার কপালে জটপে ভাবতে পারিনি। যে করে হোক মেয়েটারে ছাড়া যাবে না, হাত ছাড়া যাবে না। বিয়ে মোটামুটি দরকারে করে রেখেই যাবো। ও দাদুশালা ঢেমনাশালা একবার যখন বলিছে বিয়ে দেবে, ও মেয়ের এখান না ওখানে বিয়ে সেটিং করেই দেবে। তার আগে আমার উড়ে নিয়ে যেতেই হবে, নয়তো সারা জীবন চেষ্টা করি এরকম একটা মেয়ে পাবো না। জীবনে কাজের কাজটা করেছি, পড়াশোনা না করলে কি হবে, ভালো একটা মেয়ে তো পটাইছি, ঝাপাত করে বিয়ে করে নিতে হবে। দেখি 5-10 হাজার টাকা এখান থেকে ওখান থেকে ধার করে বিয়ে করে দরকারে বউ বাড়ি রেখে তারপর যাবো দুবাই। শালা 2 বছর ওখানে কাজ বাজ করে টেরে আয়াসি করে এখানে এসে দরকারে একটা পোল্ট্রির ফার্ম খুলে বর বউ মিলে চালাবো। তাই তো বন্ধুরা, এত সুন্দর মেয়ে পাওয়া যায়। আমি শালা খাই দাই ঘুরে বেড়াই, পড়াশোনার ঘোরার ডিমও জানি না, মদ বিড়ি যা আছে সবকিছু খাই, আর এরকম একটা মেয়ে পাচ্ছি হাতছাড়া করা যায়। কি হয়েছে দাদু, তুমি এরকম মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছ? আর বলিস না, সব শেষ হয়ে গেল আমার। কেন, কি হয়েছে? ওই কড়া ভাঙা টিন ভাঙা বেচে না, ওর ছেলের চিনিস তো? ওই আমাদের গ্রামের কিরণ? হ্যাঁ, আমিও শুনেছি পায়েলের সাথে নাকি ওর প্রেমের সম্পর্ক চলছে। নিজের চোখে দেখিয়ে আসলাম। ও শালার আজকে মারবই মারবো, হারামজাদা। হ্যাঁ, আমার ভাইজির পিছনে লাইন মারা, ওর আজকে পিন্ডি চটকাবই। না রে শোন, ওইভাবে কাজ করলে কাজ হবে না। না না, তুমি ওই কথা বলো না, ও ভারী শয়তান। ও শালা দিন ভরে মদ গেজা খাইয়ে বেড়াবে, হ্যাঁ, আর ভালো একটা মেয়ে পটাইছে। হ্যাঁ, আমাদের ভাইজিরি মানে বিয়ে করে ফেললি পারে আমাদের পুরো একদম মান সম্মান নষ্ট হয়ে যাবে। শোন, কালকে পায়েল রে দেখতে আসতিছে কলকাতার থেকে, ছেলে চাকরি করে, কি যেন বললো, ভুলিয়ে গেলাম, ওই কি যেন সাইন্টিস্ট। কি বলছো? হ্যাঁ, এখন আমি দেখলাম ও দুজন ওখানে গাছের উপরে বসে কথা বলছে, বুঝতে পারিস? এইবার যদি ছেলেদের পছন্দ হয়ে যায়, ভাবতেছি কালকে বিকেলের ভিতরে বুঝছিস বিয়ে করাই দেবো। তাই কর দাদু, তাই করো, নালে ওরা যদি জানতে পারে না উড়নচু হয়ে যাবে। সেই কথা তো আমিও মনে মনে ভাবিছি। ওই কিরণ হচ্ছে ফাজিলির বাসা, বুঝতে পারিস? তার জন্য তো ভাবতেছি কালকেই মোটামুটি বিয়ে করাই দেবো। তা বলছি ছেলের বাড়ির লোক আসে একদিনই বিয়ের জন্য মানবে? ওইসব তুই আমার উপর ছাড়, কি করে কি করতে হয় কি না করতে হয় সে আমার ভালো করে জানা আছে। 10 বছর ধরে ঘটকের ব্যবসা করতেছি, কোন জায়গায় কারেন্টের শর্ট দিলে কি হয় সে আমার জানা আছে। তা আমি কি করতে পারি বলো? শোন, সন্ধ্যের সময় বাড়ি আয়, তোর 2000 টাকা দেবো, বুঝতে পারছিস? কালকে মদ আর বিড়ি মোটামুটি কিনে ওই শালারে সকালের থেকে বিকেল অব্দি খাওয়াবি, এমন নেশা করাই দিবি যাতে মালটার কোনো হোশ না থাকে, বুঝতে পারিস? সত্যি দাদু, তোমার বুদ্ধির তুলনা হয় না। তুই খালি ওটার মাতলামো করে রাখ, দেখ কালকে সন্ধ্যের ভিতরে বিয়ে হবে, পরের দিন সকালবেলা যখন ওর হোশ আসবে তখন দেখবে হ্যাঁ ওর পায়েল ছু করে উড়িয়ে গেছে। ও শালা হারামজাদা আমার চেনে না, হ্যাঁ আমি কি জিনিস। সে তো আমি জানি, গ্রামগঞ্জে সবসময় তোমার আলোচনা হতে থাকে যে তুমি যে বিয়ের কাজ নিছো সে কাজ হয়েছেই হয়েছে, যে করে সত্যির মিথ্যে মিথ্যের সত্যি করে, হ্যাঁ মোটামুটি বিয়ে করাই দিয়েছো সবাই দিয়ে। তোরে যা বলিস কাজটা করিস, তোর ভাইজির ব্যাপারে একটু ভাবিস। ও নিয়ে তুমি টেনশন করো না, তুমি যা পারো দাও, দরকারে আমার গাড়ির টাকা দিও, মালটারে কালকে সারাদিন পুরো ডিশ করে রাখবো, বুঝতে পারিস? তুই ওরা ডিশ করে রাখ, আর এদিকে আমি ডিশ ব্রেক লাগাই দিই। একদম একটু পরে বাড়ির দিকে আই, বুঝেছিস? ঠিক আছে। বুদ্ধিটা কেমন? হেভি, একদম 100% কাজ করবে। লেট করিস না কিন্তু। না না, হ্যাঁ আমি লেট করবো না রে, চলে আসবো। তার জন্যই বলে বুড়ো মানুষের মাথায় বেশি বুদ্ধি। সারা দেশে বিয়ে থা করাই দিয়ে আমি হচ্ছে ঘটক, আর আমার নাতিনটি উড়ে নিয়ে যাবে এত সোজা? কিরণের বাচ্চা কিরণ, তোরে দেখাবো। টুকি, হঠাৎ করে আমাদের দেখে চিনতে পারছো না আমি কে? আমি হচ্ছে পাদু। পাদু, আমি সে পাদু না তোমরা যে পাদু ভাবছো, আমি পাদু কার্টুন চ্যানেলের পাদু। আজকে সকালে দেখো এই ভিডিওটা আইছে, বউর পায়ের ছেঁকাই মাথা বিশাল, তাড়াতাড়ি দেখে আসো। আর এখন থেকে রোজ দিন ভিডিও আসবে, বুঝতে পারিছো? এই চ্যানেলের মতন ওই চ্যানেলেও সেই সুপারহিট ভিডিও হচ্ছে, একবার দেখে আসো। পছন্দ না হলে সাবস্ক্রাইব করবা না, পরে যাই দেখলে কিন্তু বুঝতে পারবা না। প্রথম থেকে তাড়াতাড়ি শুরু করো, এখন থেকে রেগুলার ভিডিও আসবে, হ্যাঁ বুঝতে পারিছো? বেশি কথা না বলে বিদায় নি, আর বিদায় দেওয়ার আগে বলছি যারা যারা সাবস্ক্রাইব করনি ঝপাত করে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য এত কষ্ট করি আর তোমরা একটু সাবস্ক্রাইবটাই করো না। দুঃখের কথা কি বলবো, সেই সব ফানি চ্যানেলে এই দেখেন নন সাবস্ক্রাইবার 24% লোক ভিডিও দেখে ডেলি চলে যায়, সাবস্ক্রাইবই টিভি দেয় না। আবার বলে কি ভিডিও একটু বড় করে দাও, হ্যাঁ তোমাদের জন্য কত খাটনা খাটি, হ্যাঁ একটু সাবস্ক্রাইব করতে পারো না, লাইক কমেন্ট তো করোই না, না বললি। পাদুরি যে যে ভালোবাসো চটাচট করে সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ এইরকম কষ্ট দিও না। আমি জানি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা, হ্যাঁ তাই কথা না বলে বিদায় নিচ্ছি। এই চ্যানেলে ওই চ্যানেলে সকালে বিকালে ভিডিও দেখে পুরো কাঁপাই দাও, মোবাইলের 1.5 GB নেট এমনি এমনি যাবে, হ্যাঁ একটুখানি খরচা করো। আর বন্ধুরা নিচে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, হ্যাঁ গ্রামের নামটাও দিও, যদি আমার বাড়ির পাশে কেউ বাড়িয়ে যায় তারা আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, বলা যায়। আর এই দেখো কালকে এই ভিডিওটা আইছিল, বাস কেন ঝাড়ে থাকবি, আই আমার পিছনে। ওই দেখো আমার বাবা আর ওই ফুটো কাকা কি খাচ্ছে দেখো, তাড়াতাড়ি যাও ভিডিওগুলো দেখে নাও, লেট করো না, দেখে নাও। শীতের ভিতরে আর কথা বলবো না, তাড়াতাড়ি দেখে নাও।